শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের কমিশন গঠন। সম্ভাবনা নয় যেন অভিশাপের নাম বিআরটি প্রকল্প। উন্নয়নের যন্ত্রণায় টঙ্গী গাজীপুরবাসী। প্রকল্প সংস্কার পরিমার্জন চান নগর বিশেষজ্ঞরা। গড়াই নদীতে কাজ না করেই 36 কোটি টাকা লোপাট। 20 বছরে 4.5 কোটির দুর্নীতি। দায় এড়াতে চান পাউবো কর্মকর্তারা। এবং কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। 7 ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। এ সময় রাজধানীর পিলখানায় 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সকাল 10:30টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে, সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। সম্ভাবনার পরিবর্তে অভিশাপ হয়ে উঠেছে বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্প। এক যুগেরও বেশি সময়ে সইতে হয়েছে উন্নয়নের যাতনা। এখন সড়ক বাড়াতে গিয়ে কমেছে ফুটপাতের পরিমাণ। এ নিয়ে ভোগান্তির কথা বললেন শিল্পঘন টঙ্গী গাজীপুরের বাসিন্দারা। নগর বিশেষজ্ঞরা বলেন, প্রকল্পটিতে সংস্কার পরিমার্জন না করলে এই করিডোরে যানজট আরও বাড়বে। BRT প্রকল্প নিয়ে নাসিরুদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। বিশ্বের বিভিন্ন শহরে BRT ব্যবস্থা যাত্রী চলাচলে ভালো ভূমিকা রাখছে। প্রকল্পের শুরুতে দেশেও এমন আশা দেখানো হয়। হাতে নেয়ার 5 বছর পর 2017-তে শুরু হয় নির্মাণ কাজ। দুর্ভোগ তখন থেকেই। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত তীব্র যানজটের ধকল সইতে হয়। তার উপর নির্মাণ কাজের গাফিলতিতে প্রাণ গেছে 10 জনের। অবহেলাজনিত হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা প্রমাণ করে প্রকল্পটি উপযুক্ত কনস্ট্রাক্টর এবং ডিজাইনারদের হাতে পড়েনি। BRT নিয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ। তারা বলেন, ভোগড়ায় একটি ফ্লাইওভারে উচ্চতা কম। স্টেশনগুলোতে যাতায়াতের ক্ষেত্রে 72 ফুট উঁচু সিঁড়ি বয়স্ক আর শিশুদের দুর্ভোগে ফেলবে। এছাড়া প্রকল্পটির কারণে কোথাও কোথাও কমেছে সড়ক ও ফুটপাতের পরিমাণ। জায়গা নষ্ট করছে, কিন্তু সে তুলনা হিসাবে আপনার গাড়ির রাস্তা বাড়ে না। এটা সফল হবে না, এটা বরঞ্চ ভোগান্তি বাড়িয়ে দিবে। আনুষঙ্গিক অনেক কিছু বাকি রেখেই সম্প্রতি BRT লেনে বাস চলাচল শুরু হয়েছে, কিন্তু 25টি স্টেশন, যাত্রী ছাউনি, ইন্টারসেকশন, কানেক্টিভিটি কোনো কিছুই শেষ হয়নি। উত্তর থেকে টপিক থেকে ব্রিজ বানাইছে, উত্তরে গিয়ে নাম লই, ডালে থেকে নাম লই একবারে আপনি খিলক্ষেত পর্যন্ত যাম,
তাই লাভটা কি হলো? 10টা বাসের জন্য যে সব বন্ধ করে দিব, আমরা আউটসাইড দিয়ে দিব, তাইলে হবে না, তাইলে রাস্তায় ফাঁকাই পড়ে থাকবে। নগর বিশেষজ্ঞরা বলেন, আগামীতে শিল্পঘন ঢাকা ময়মনসিংহ করিডোরে পরিবহনের সংখ্যা আরও বাড়বে। বিআরটি ডেডিকেটেড লেনের কারণে পাশের সড়কে চাপ তৈরি হবে। যেহেতু 1800 থেকে 2200 গাড়ি চলে, তো তাদেরকে তো আপনি উঠাই দিতে পারবেন না। তখন কি হবে জানেন, যে এটার ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দাঁড়াবে। না পারবে তারা নিচ দিয়ে আসতে, না তারা উপরে উঠতে পারবে, যার জন্য আইন ভঙ্গের যে আমাদের যে একটা রীতি, এই জিনিসটা চলে আসবে। প্রকৃত ব্যবস্থাপনা নেওয়া ছাড়া উদ্বোধন করাটা এক ধরনের ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। বিশৃঙ্খলা তৈরি করার মধ্যে দিয়ে নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারকে এক ধরনের যানজটের আবার নতুনভাবে তৈরি হবে কিনা সেটাও ভেবে দেখা প্রয়োজন। আরও 1 বছর সময় লাগলেও প্রকল্পটি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংশোধন পরিমার্জনের দিকে হাঁটার পরামর্শ দেন নগরবিদরা। তার জন্য 6 মাস 1 বছর লাগে, তবে তাই হোক, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কাজগুলো এই প্রকল্পে করা হয়নি। 2012 সালে বিআরটি প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। কাজের ধীরগতি সহ নানা কারণে শুরু থেকেই এটি গলার কাঁটায় পরিণত হয়। দীর্ঘ 1 যুগ পর প্রকল্প সংশ্লিষ্ট নানা অবকাঠামো তৈরি হলেও এখনও পর্যন্ত এখান থেকে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। নাসিরউদ্দিন, যমুনা সংবাদ, গাজীপুর। গড়াই নদীর উন্নয়নের নামে কাজ না করেই লোপাট হয়েছে 36 কোটি টাকা। গত 20 বছরে নদীর নামে প্রায় 4,500 কোটি টাকা খরচ করেও কাজের কাজ কিছুই হয়নি। তার উপর ছিল রাজনৈতিক হস্তক্ষেপ আর পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনা। লুটপাট ছাড়াও একনেক এড়াতে আউটসোর্সিং ড্রেজিংয়েও নেওয়া হয়েছে অপকৌশল। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখবেন প্রথম পর্ব। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া গড়াই নদীর পানি প্রবাহ বাড়াতে সর্বপ্রথম খনন প্রকল্প নেওয়া হয় 1996 সালে। গড়াই নদী পুনরুদ্ধার নামে ওই প্রকল্পে ব্যয় হয় 420 কোটি টাকা। পরের বছরই নেওয়া হয় 274 কোটি টাকার আরেকটি প্রকল্প। এরপর 2009 সালে বাস্তবায়ন করা হয় গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প 2, যার ব্যয় ধরা হয় 942 কোটি টাকা। সবশেষ 2015 সালে একাধিক প্যাকেজ সম্বলিত গড়াই খনন ও রক্ষণাবেক্ষণ নামে আরেকটি প্রকল্প নেওয়া হয়, যার ব্যয় ধরা হয় 590 কোটি টাকা। গড়াই নদীর ড্রেজিংটা বারবারই প্রতারণা হয়েছে জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে। নদীতে যদি পানি 12 মাস থাকে, তাহলে আমরাও 12 মাস ফসল ফলাতে পারি। 2015 সালে পানি উন্নয়ন বোর্ড শুরু করে গড়াই খননের কার্যক্রম, কিন্তু শুরুতেই ড্রেজিং কেনাকাটা সহ নানান অনিয়ম ধরা পড়ে। খনন করা পলিমাটি নদীর মধ্যে ফেলার ইতিহাসও রয়েছে। ফলে নদীর উন্নয়ন তো দূরের কথা, নদী শুকিয়ে মৃতপ্রায়। মাছ টাছ মারিয়ে খাতাম, এখন আর খাতি পাই না, নদী শুয়ে গেছে। নদী খননের কাজ একবারে আসছিল, শেষ পর্যন্ত ছিল না। এর বাইরেও আউটসোর্সিং এর মাধ্যমে করা হয় প্রায় 200 কোটির কাজ। সেখানেও নেওয়া হয় ছলচাতুরির আশ্রয়। একনেক এড়াতে 25 কোটি টাকার নিচে ডাকা হয় 2টি দরপত্র। প্যাকেজ W1 এবং W2 নামের টেন্ডার 2টি পায় স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ন্যাশনটেক কমিউনিকেশনস। 2টি কোম্পানির সঙ্গে রয়েছে সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের সংশ্লিষ্টতা। শুধু তাই নয়, পুরো খনন প্রকল্পেও ছিল হানিফের একছত্র আধিপত্য। যিনি সংসদ সদস্য ছিলেন, ওনার ইঙ্গিত ছাড়া হাজার হাজার কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিসের কাজ হয়। ওনার ভাই জাতা, ওনার ইশারার বাইরে এই কুষ্টিয়ার মাটিতে 10টা টাকার কাজ কোনো ঠিকাদার কখনোই করতে পারে নাই। ঘনমিটার প্রতি 32 টাকা বেশি ধরে 2021 সালে 36,75,74,000 টাকা ব্যয়ে খোকসা উপজেলার 8 কিলোমিটার নদী অংশের 35,84,000 ঘনমিটার বালু উত্তোলন করা হয় বলে রিপোর্ট দেয় প্রতিষ্ঠান দুটি। কিন্তু এই অংশে কোনো কাজই হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাবাসীও এই 8 কিলোমিটারে ঠিকাদারি প্রতিষ্ঠানের ড্রেজার মেশিন দেখেননি। তবে ছোট ছোট কিছু মেশিন এসেছিল যা পানি উন্নয়ন বোর্ডের, তারাও এসেছিল অবৈধ বালু উত্তোলন করতে। কোনো ঠিকাদারের ড্রেজার আসেনি এখানে। ড্রেজিংয়ের মেশিনপত্র দেখেছি, কিন্তু মেশিনপত্র দিয়ে যে জিনিস হয় বালু উত্তোলন, সেটা দেখিনি। 5-6 বছরের ভিতরে নদীতে সেরকম খনন কোনো কাজ হয় না, পানি থাকে না, মাছ নাই। পরিকল্পনা মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে বাপা উপর নিজস্ব ড্রেজারের কাজের অগ্রগতি 29.45% হলেও আউটসোর্সিং এর অগ্রগতি দেখানো হয় 0%। এর প্রমাণ মেলে নেশনটেকের ওয়েবসাইটেও। সেখানে তাদের সব কাজের প্রজেক্ট প্রোফাইল থাকলেও এই প্রকল্পের কোনো অস্তিত্বই মেলেনি। এ বিষয়ে কথা বলতে যাওয়া হয় নেশনটেকের অফিসে। প্রথমে অফিসে ঢুকতে বাধা দেওয়া হলেও পরে বলেন ঠিকঠাকভাবেই কাজ করেছেন তারা। ড্রেজিং এর মেবি দুইটা লট অলমোস্ট 42 কোটি টাকা বা এরকম কিছু একটা হবে ফিগার। কত কিউবিক মিটার আমি ঠিক খেয়াল করতে পারছি না,
এটা মানে খোকসা জমি। এটাই স্পেকট্রা এবং আমরা জয়েন্ট ভেঞ্চার করি অলমোস্ট 50। আর এসব অভিযোগ অস্বীকার করে স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। টেন্ডারে যে প্যাকেজ দুটা, এই দুটা নাকি কাজই হয় না, তো এইটার আসলে সত্যতা কতখানি? এটার কোনো মানে কি বলবো, এটার কোনো অবস্থাতেই এটা সম্ভব না। এসব অনিয়মের বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় তৎকালীন প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের সঙ্গে, তবে বিষয়টি তিনি এড়িয়ে যান। আমি তো অনেক আগে ছিলাম, এখন আমার এই স্মরণও নাই। আপনি এখনকার যে পিডি আছে বড়াই প্রজেক্টে, তার সাথে আপনি আলাপ করেন, তো তথ্য জানতে পারবেন। আমি বহু আগে ছিলাম এখানে। প্রকল্পের বর্তমান অবস্থা জানতে কথা বলা হয় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। ইতিপূর্বে কি হয়েছে সেটার বিষয়ে আমি আসলে আপনাকে এখন বক্তব্য ওইভাবে দিতে পারছি না, যেহেতু আমি নতুন এখানে আসছি। ইতিপূর্বে যদি কোনো কিছু হয়ে থাকে সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। একই সুরে কথা বললেন ড্রেজিং এর নির্বাহী প্রকৌশলী। আমি তো মানে 2022-এ জয়েন করছি, আগেরটা সম্পর্কে আমি এত ওয়াকিবহাল না। খনন নিয়ে এ অঞ্চলের মানুষের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। বারবার খনন করা হলেও কাঙ্ক্ষিত ফল না মেলায় হতাশ গড়াইপাড়ের মানুষ। তারা বলছেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। তাহলেই বাঁচানো যাবে গড়াইকে, আর গড়াই নদী বাঁচলে বাঁচবে সুন্দরবন, বাঁচবে বাংলাদেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 আরোহীর মৃত্যু হয়েছে। দিবাগত রাত 1টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মোহাম্মদ আহাদ, বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন এবং আদর্শ সদর উপজেলার ভুবনঘর এলাকায় মনির হোসেনের ছেলে ইমন হোসেন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। চরম দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। উত্তরের জেলা কুড়িগ্রামেও একই চিত্র। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনাও। নাটোর ও মুন্সিগঞ্জে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ঘন কুয়াশার কারণে 7 ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক, সেই সঙ্গে কনকনে ঠান্ডা। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। রাতের বেলা টিনের চালে টিপ টিপ বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এমন একটা ঠান্ডা নামছে, ঠান্ডার মধ্যে আমার খুব একটা সমস্যা, যে বাড়িতে অভাব, আমরা চলতে পারি না, কিভাবে চলবো না চলবো। এখন গরু ছাগল মানুষ যা কষ্ট, এই কষ্ট আর কত সহ্য করি। কুড়িগ্রামে এখন পর্যন্ত 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আবহাওয়াবিদরা বলছেন এই মাসে জেলায় 2টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 5 দিন অব্যাহত থাকবে এইরকম অবস্থা, আর কি চলমান অবস্থা অব্যাহত থাকবে। আর এই মাসে আপনার 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এদিকে ঘন কুয়াশার কারণে নাটোরে 6টি ট্রাক দুর্ঘটনা কবলে পড়েছে। এই সময় মোহাম্মদ হুসাইন নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 7 জন। সোমবার সকালে নাটোর বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের কুচিয়ামরা ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত ও আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অন্যদিকে ঘন কুয়াশায় 7 ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী, দৌলতিয়া ও মানিকগঞ্জ পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে কুয়াশার কারণে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে ফিরে দেখা 2024। দেশে দেশে সংঘাত সহ বিশ্বজুড়ে নানা অস্থিরতায় কেটেছে 2024 সাল। প্রায় 3 বছর ইউক্রেন, রাশিয়া এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন লড়াই বিশ্ববাসীকে ভাবিয়েছে।
বছরের শেষ দিকে দীর্ঘ ২৪ বছর পর স্বৈরশাসনের কবল থেকে সিরিয়ার মুক্ত হওয়াও নজর কেড়েছে। বিদায়ী বছরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ ছিল বিশাল এক খবর। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিদায়ী বছরে বিশ্ববাসীকে যে বিষয়টি সবচেয়ে বেশি দাগ কেটেছে তার হচ্ছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা। পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার প্রত্যক্ষ মদতে গাজায় তাণ্ডব অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। টানা ১৫ মাসের হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৫,০০০, আহত হয়েছে লক্ষাধিক মানুষ। বাড়িঘর, সহায় সম্বল সবকিছু হারিয়ে ঝড় বৃষ্টি মাথায় করে আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহ গেরিলা হামলা চালায় ইসরায়েলে। প্রতিশোধ হিসেবে লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ, শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর এবং হামাস নেতা ইসমাইল হানিয়া মারা যান। হাসান নাসরুল্লাহকে হত্যার বদলা নিতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০ রকেট ছোড়ে ইরান। আবার তেল আবিবের পক্ষ থেকেও ইরানে হামলা চালানো হয়। ১০ ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে পতন হয় ২৪ বছরের স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের। অবসান হয় বাথ পার্টির ৬১ বছরের শাসনের। এরপর বিদ্রোহীদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে মোহাম্মদ আল বশিরকে বানানো হয়েছে সরকার প্রধান। ২০২৪ সালে তৃতীয় বছরে পদার্পণ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমাদের সামরিক সহায়তায় যুদ্ধক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে জেলেনস্কি সেনারা। বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় কিয়েভ। এতেই চটে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাগে ক্ষোভে পরমাণু অস্ত্র হামলার হুমকি দেন তিনি। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করে তার চেয়ে অন্তত ৬ গুণ বেশি ভূমি ২০২৪-এ নিয়ন্ত্রণে নেয়। এছাড়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার ১০,০০০ সেনাকে যুদ্ধের মাঠে নামায় মস্কো। ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধে ৭০,০০০-এর বেশি রুশ সেনা আর ইউক্রেনের ৩১,০০০ সেনা মারা গেছেন। বিদায়ী বছরে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। ৫ নভেম্বর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প ২৯৫ আর কমলা পেয়েছেন ২২৬ ইলেকটোরাল ভোট। ২০০৪ সালের নির্বাচনের পর প্রথম রিপাবলিকান প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতেছেন ট্রাম্প। এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার সকাল ৯:৩০টার দিকে MM নেটওয়ার্ক লিমিটেড ও মামুন নেটওয়ার্ক লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে রাখে। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেয়া এবং শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানান। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় আল মাওয়াসির অঞ্চলে ইসরায়েলের বোমা বর্ষণে ৭ ফিলিস্তিনি নিহত হন। ১৪ মাসের লাগাতার হামলায় মৃতের মোট সংখ্যা ৪৫,২০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে লেবাননের গণমাধ্যমের তথ্য মতে গত মাসে সম্মত হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে কেফার কিলা শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গ্রেফতার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ব্রাজিলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় একটি দোকানের ওপর বিমান বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামোদের একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। খেলার খবর।
পরিবর্তন আসছে পাকিস্তানে করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত সূচিতে। তার মূল কারণ নিরপেক্ষ ভেন্যু এখনও যে ঠিক করা হয়নি। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন একটি খসড়া সূচি প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু ম্যাচের সূচি উঠে এসেছে। তাতেই দেখা যাচ্ছে বাংলাদেশে তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। এছাড়া 24 ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা, আর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। তবে নির্ধারিত 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। শেষ করব মোহনের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের কমিশন গঠন। সম্ভাবনা নয়, যেন অভিশাপের নাম বিআরটি প্রকল্প। উন্নয়নের যন্ত্রণায় টঙ্গী গাজীপুরবাসী, প্রকল্পের সংস্কার পরিমার্জন চান নগর বিশেষজ্ঞরা। গড়াই নদীতে কাজ না করেই 36 কোটি টাকা লোপাট, 20 বছরে 4.5 কোটির দুর্নীতি, দায় এড়াতে চান পাউব কর্মকর্তারা। এবং কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। 7 ঘণ্টা পর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। দর্শক, এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।